ইস্তাম্বুলের ব্যস্ত সড়ক ভেদ করে এক নিস্তব্ধ নির্জন এলাকায় দাঁড়িয়ে আছে কাচে মোড়ানো উচ্চ অ্যাপার্টমেন্ট। ভিলাটি যেন নিজস্ব নীরব রাজসিকতা নিয়ে দাঁড়িয়ে আছে। সকাল পেরিয়ে বেলার আলো সেই রাজকীয়তার শীতলতা ভেদ করে ধীরে ধীরে ভিলার ফার্শের উপর ছড়িয়ে পড়ছে, যেন আলোর উষ্ণতা দিয়ে রাতে জমে থাকা ক্লান্তি নরম করে দিতে চাইছে। কিন্তু সেই উষ্ণতায় মিশে যাচ্ছে এই অ্যাপার্টমেন্টে বসবাসকারী মানুষটির ভেতরের আর্দ্রতা, উত্তাপ, ক্ষোভ এবং চেপে রাখা বিষাদ। এই বিলাসবহুল অ্যাপার্টমেন্টের ড্রয়িং রুমে বড় কালো সোফা জুড়ে গা এলিয়ে বসে আছে মার্সেলো। সামনে বিশাল টিভি স্ক্রিন জ্বলছে, কিন্তু তার দৃষ্টি সেখানে স্থির নয়। চোখে মুখে রাগের তীব্রতা জমে আছে, যেন প্রত্যেক সেকেন্ডে ক্রোধ তার শিরা উপশিরা ঘিরে আরও গাঢ় হয়ে উঠছে। একসময় সেই ক্রোধের গভীরতা পেরিয়ে সে হাতে থাকা ফোনটা প্রচণ্ড শক্তিতে ছুঁড়ে মারল টেবিলের দিকে। ফোনের আঘাতের শব্দে ঘরের নীরবতা ছিন্ন হয়ে গেল, আর সেই ছিন্নতা ভেদ করে বেরিয়ে এলো তার গলা চিরে ওঠা বিকট চিৎকার। হাউ ডেয়ার ইউ রিদিয়া! এইভাবে আমার সাজানো খেলা ভেঙে দিয়ে যেতে পারো না। এই মুহূর্তে তুমি কিছুতেই এই ইস্তাম্বুল ছেড়ে যেতে পারো না। এরপরেই আবারও এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে উঠল, সবকিছু ওলটপালট কেন মনে হচ্ছে? সবকিছু আমার প্ল্যানিং অনুযায়ী চলছিল, তবে হঠাৎ করে সব বদলে গেল কেন? আর লাইলাই বা কোথায়? 5 মিনিটের মধ্যে কি করে একটা মানুষ উদয় হতে পারে? হাউ হাউ এই এত প্রশ্নের ভিড়ে শেষ কথাগুলো দাঁতের ফাঁক দিয়ে বেরিয়ে এলো। চেপে রাখা ক্ষোভের শব্দে কণ্ঠস্বর ভারী হয়ে উঠল। সে দুহাত চুলের মধ্যে গুজে মাথা নিচু করে নিজের তিক্ততা ঝাড়তে চেষ্টা করলো, যেন চুল থেকে বিষ বের করবে। সামনে টেবিলে ছড়িয়ে আছে হুইস্কির বোতল, কাচের গ্লাস, কয়েকটা বরফ গলা দাগ, আর অ্যাশট্রেতে আধমরা সিগারেটের ছাই। সে জঞ্জাল ভরা বিশৃঙ্খলার মাঝেও সে যেন বিরক্তির স্থির কেন্দ্রবিন্দু হয়ে বসে আছে। সে টেবিল থেকে রিমোট তুলে টিভি সুইচ অফ করতে যাবে, কিন্তু ঠিক তখনই স্ক্রিনে এক ঝলকে ভেসে উঠল দুটো মুখ, জ্যাকসন ও মাইকেল। আর তার নিচে বড় বড় হেডলাইনে ভেসে উঠল মৃত্যুর ভয়াবহ, নির্মম ও চাঞ্চল্যকর সংবাদ। মুহূর্তে মার্সেলো থমকে গেল, চোখ বিস্তৃত হলো, আর ঠোঁটের কোণে জমে উঠল এক অনির্ধারিত ঝড়। কারণ জ্যাকসন আর মাইকেল তারই লোক ছিল, আর জ্যাকসনই ছিল সেই ব্যক্তি যে প্রথম রিদিয়াকে কিডন্যাপ করেছিল। এরপর মাইকেল সহ তাকে দুজন মিলে আটক করে রেখেছিল। এখন তারা দুজনেই মৃত। স্ক্রিনের আলো তার মুখের তীক্ষ্ণতা আর অন্ধকারকে আরো স্পষ্ট করে তুলল। কিছুক্ষণের জন্য পুরো ঘর যেন শ্বাস আটকে রাখল। শুধু মার্সেলোর দৃষ্টি ছাড়া সব কিছু স্থির। তার চোয়াল শক্ত হলো, চোখের বলিরেখা গাঢ় হলো, আর কণ্ঠের গভীরে জন্ম নিল বিষাক্ত এক স্বর। কি হচ্ছে এইসব? ঠিক সেই মুহূর্তে সোফায় রাখা হলো আর একটা ফোন ঝড়ের মতো কেঁপে উঠল। মার্সেলো সেদিকে তাকাতেই স্ক্রিনে ভেসে ওঠা নাম দেখে চোখ বিস্ফোরিত হলো, ঢোক গিলতে লাগলো, যেন অসহ্য সত্যটি হঠাৎই ধরা দিল। অন্যদিকে সকাল পেরিয়ে বেলা নামতে লাগলো, কিন্তু লায়লার কোনো খবরই পাচ্ছে না। এই অনুপস্থিতি রাতে সামান্য কৌতূহল ছিল, পরে তা অস্বস্তিতে বদলালো, এবং শেষমেশ ঘরময় এক অদ্ভুত উৎকণ্ঠা ছড়িয়ে দিল। গেস্টরা প্রথমে হাসি মুখে চায়ের কাপে চুমুক দিলেও এখন চুপি চুপি চোখাচোখি করে নিজেদের মাঝেই প্রশ্ন করতে শুরু করেছে। মনে হচ্ছে লায়লার অনুপস্থিতি যেন পুরো বাড়ির উপর ছায়া হয়ে নেমে এসেছে। নায়লা বেগম কখনো ড্রয়িং রুমের দরজায় দাঁড়াচ্ছেন, কখনো ফোনের স্ক্রিনে তাকাচ্ছেন, কখনো বাড়ির ভেতরকার করিডোরে হাঁটছেন। মুখের রং ফ্যাকাশে, চোখের নিচে অসহায়তার ছাপ। কামাল সাহেব শুরুতে শান্ত ছিলেন, কিন্তু এখন তার অস্বস্তি দেখে বোঝা যাচ্ছে তিনি আর স্থির নেই। লায়লার নাম্বারে বারবার ডায়াল করা হচ্ছে, প্রতিবারই একই উত্তর। এই বাক্যটা যেন প্রত্যেকবার বাড়ির ভেতর আরো অস্থিরতা বাড়িয়ে দিচ্ছে। লায়লা বেগম ভারাক্রান্ত চোখে রোশনের দিকে তাকিয়ে কাতর দম বন্ধ কণ্ঠে বলে উঠলেন, কায়নের ফোনও তো লাগছে না বললি, তবে কি দুইজন একসঙ্গে আছে? কথাটা বলতে গিয়ে তার কণ্ঠে দুশ্চিন্তা আর অজানা ভয়ের মিশ্র কম্পন স্পষ্ট।
নায়লা বেগমের কথায় রোশন ঠোঁট কামড়ে একটু বিরতি নিয়েই বলল, ওর যে কয়েকজন ফ্রেন্ডকে চিনি তাদের সঙ্গে নেই, তাহলে কায়ানের সঙ্গেই আছে হয়তো। নায়লা বেগম এক দীর্ঘ নিঃশ্বাস ফেলতে যাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে ভিলার বাইরে থেকে হঠাৎ কানে ভেসে এলো গাড়ির হর্নের শব্দ। বাড়ির সবাই তখন বাইরের গ্যালারিতে ছড়িয়েছিল। হর্নের শব্দে সবাই সেদিকে তাকালো। গেটের বাইরে যে গাড়িটা এসে দাঁড়ালো সেটি আসা মাত্রই পরিবারের চোখে এক ধরনের স্বস্তি আর নিশ্চয়তার রেখা ফুটে উঠল। নির্দ্বিধায় বোঝা গেল কায়ানের গাড়ি। কিন্তু সেই স্বস্তির সাথে সাথে বাতাসে ঢুকে পড়ল আরেকটা অদ্ভুত নীরবতা। কায়ানের গাড়ির পেছনে সবসময় বডিগার্ডদের গাড়ি থাকবেই, অথচ আজ সেই চেনা দৃশ্যের কোনো চিহ্ন নেই। তবুও কায়ানের গাড়ি দেখে নায়লা বেগমের মুখে আশ্চর্য শান্তির ঢেউ উঠল। পাশেই দাঁড়িয়ে থাকা কামাল সাহেব দীর্ঘক্ষণ ধরে জমে থাকা উদ্বেগের ভাঁজ এক স্বস্তির নিঃশ্বাস নিয়ে ধীরস্বরে বলে উঠলেন, এক কথায় এক মুহূর্তের জন্য স্যার সালমাজ পরিবারের মুখে হাসি ফুটল। গেস্টরা মুচকি হাসল, কেউ কেউ স্বস্তিতে মাথা নাড়ল। কিন্তু সেই হাসি বেশিক্ষণ টিকল না, কারণ ঠিক তখনই কায়ানের গাড়ির দরজা খুলে কায়ান একাই নামল। লায়লা কোথাও নেই। কায়ান ভিলের দিকে এগিয়ে আসছে, হাতে রক্তমাখা কাপড়ের টুকরো। তার চলাফেরা, দৃষ্টির তীব্রতা, মুখের ক্লান্তি আর শরীরের ভাষা সবকিছুতেই স্পষ্ট এক অস্থিরতা আর গভীর ঝড়ের ছাপ। চোখ দুটো গভীর লাল, যেন রাতভর জেগে থাকা দৌড়ঝাঁপ আর অস্থিরতার ইশারা বহন করছে। মুখের কোণে কঠিনতা, কিন্তু তার ভেতরেও ক্লান্তির ছাপ। আর পুরো পরিবার সেই এলোমেলো চেহারা দেখে বোঝা গেল কিছু তো অস্বাভাবিক। এমন সময় নায়লা বেগম আর স্থির থাকতে পারলেন না। নিখুঁত মাতৃত্বের অস্থিরতা তাকে সামনে ঠেলে দিল। তিনি গ্যালারির ধাপ ছুঁয়ে কানের দিকে ছুটে গেলেন। তার মুখে কৌতূহল, ভয়, শ্বাসের ওঠানামা, আর চোখে শুধুই নিজের মেয়ের হদিশ চাওয়ার আকুতি। হ্যাঁ রে বাবা, লাইলা কোথায়? কথাটা এত সাধারণ শোনালেও এর গভীরে ছিল অস্থিরতা, হতাশা আর মায়ের প্রাকৃতিক ভয়। কিন্তু কায়ানের ঠোঁট বন্ধই রইল। সে কিছু বলল না, শুধু দাঁড়িয়ে রইল। গলা শক্ত হয়ে আছে, চোখ কুয়াশাচ্ছন্ন আর নিঃশ্বাস ভারী। আর এই নীরবতাই নায়লা বেগমকে আরো দুর্বল করে দিল, কারণ নীরবতা কখনো কখনো কথার থেকেও বেশি ভয়ানক। নীরবতার মধ্যে রোশান আমতা আমতা করে মুখ খুলল। বিগ ব্রো, লায়লা কি তোমার সঙ্গে? কায়ান এবার প্রথমবার মাথা নিচু করল, যা সে সাধারণত পরিবারের কারো সামনে করে না। তার এই অবস্থায় অতিথিরা পর্যন্ত কাঁপল। তারপর ধীরে ধীরে সে মাথা তুলল। মুখের মাঝে গভীর ক্লান্তি আর চোখে আত্মসমর্পণের ছাপ। সে নায়লা বেগমের দিকে তাকিয়ে বলে উঠল, হ্যালো, অ্যাকচুয়ালি কায়ানের কণ্ঠ যেন ভেঙে যাচ্ছিল। এরপর নায়লা বেগমের ধৈর্য ভেঙে গেল। অ্যাকচুয়ালি কি বলবি তো? নায়লা বেগমের কথায় কায়ের এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে উঠল, লায়লা ইজ মিসিং হালা। কথাটা যেন মিসাইলের মতো উপচে পড়ল গ্যালারিতে। নায়লা বেগমের মুখ ফ্যাকাশে হয়ে গেল, চোখ বড় হয়ে আটকে গেল, ঠোঁট কেঁপে উঠল। তিনি যেন বিশ্বাসই করতে পারলেন না, বরং প্রশ্নটাই ফিরে এলো তার ঠোঁটে। মিসিং মানে? কায়েন নিজের হাতের কাপড়খানা নায়লা বেগমের সামনে দিয়ে বলে উঠল, স্পটে কাপড়ের টুকরার ব্লাড পাওয়া গেছে। কাপড়ের টুকরোটা ভালো করে দেখা মাত্রই নায়লা বেগমের শরীর স্থির হয়ে গেল, চোখ বড় বড় হয়ে গেল, চোখ থেকে গড়িয়ে পড়ল পানি। পেছনে কামাল সাহেবের হাত বুকে চলে গেল, যেন হৃৎপিণ্ডের গভীরটা এক ধাক্কায় নেমে গেল। রোশানের চোখ লাল হয়ে ফেটে বেরোতে চাইল, ঠোঁট কাঁপছে। নায়লা বেগমের কাঁপতে থাকা হাতে কায়ানের হাত থেকে নিয়ে কাপড়টা নিজের বুকে টেনে নিয়ে বলে উঠলেন, এটা তো আমার প্রিন্সেসের কায়ান। কায়ান মাথা নিচু করে বলে উঠল, ব্লাড স্যাম্পল ল্যাবে পাঠানো হয়েছিল, কনফার্ম করেছে ব্লাড লায়লার। কথাটা শুনতেই নায়লা বেগম চিৎকার করে জ্ঞান হারালেন। সঙ্গে সঙ্গে রোশন নায়লা বেগমকে ধরে বলে উঠল, মম, মম। কায়ান তৎক্ষণাৎ রোশনকে বলে উঠল। রোজ হালাকে রুমে নিয়ে কুইক। রোশন মাথা নাড়িয়ে রুমে যেতে লাগলো। এরপর কায়ান রোশনের পেছন পেছন যেতে যেতে পেছনে ঘুরে কামাল সাহেবের দিকে তাকিয়ে বলে উঠলেন, মিস্টার কামাল, কল দ্য ডক্টর। কামাল সাহেব তৎক্ষণাৎ ফোন বের করে নাম্বার ডায়াল করতে লাগলো। হাত কাঁপছে, চোখে ভয়, বেদনা মিশ্রিত অনুভূতি।
স্যার সালমাজ ভিলার গ্যালারিতে যেন কয়েক মুহূর্তের শোকের পর্দা ঢেকে গেল। পেছনে গেস্টদের সবার চোখে মুখে যেন এক কঠিন ছায়া নেমে এলো। এক শোকমগ্ন পরিবেশের সৃষ্টি হলো। আরসলান ম্যানশনের পরিবেশটাও কিছুটা স্যার সালমাজ ভিলার মতো। লায়লার নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারে আতঙ্ক ছড়ালেও আরসলান ম্যানশনের 3 অসহায় পুরুষ, এমির, নিকোলাই আর আইদিন, তাদের মনে ভিন্ন আগুন জ্বলে উঠেছে। লায়লার গায়েব হয়ে যাওয়ার চেয়ে অনেক বেশি আলোড়ন তুলছে পরিদের হঠাৎ দেশে উড়ে যাওয়ার খবর শুনে। যেন কাউকে চোখের সামনেই ছিনিয়ে নেওয়া হয়েছে। বুরাক সাহেব ভারী পায়ে তাদের বড় হলওয়ের ভেতর দিয়ে হাঁটছেন। মুখে বিরক্তি, চোখে মুখে দায়িত্বের ভার, আর মনের মধ্যে অস্থির উদ্বেগ ও অশান্তি আর চিন্তা। কিন্তু তার পেছনে এমির সেই চিরচেনা ছায়ার মতো ঘুরে যাচ্ছে। ছেলের এই আচরণ দেখে বুরাক সাহেবের ধৈর্য ক্রমেই ভেঙে যাচ্ছে। তিনি হাঁটা থামিয়ে বিরক্তিতে ঘাড় কাত করতেই ঠান্ডা অথচ খোঁচা মেশানো কণ্ঠস্বরে বলে উঠলেন, কি চাই? এরকম পিছন পিছন ঘুরছো কেন? বুরাক সাহেব ম্যানশনের অফিস রুমে ঢুকে গভীর চেহারায় চেয়ারে বসলেন। আর এমির দরজার কাঠে হেলান দিয়ে ভ্রু উঁচিয়ে ঠোঁটের কোণে ব্যঙ্গাত্মক ভাঁজ টেনে চোখে সন্দেহের স্ফুলিঙ্গ নিয়ে খুব ধীরে অথচ ধারালো কণ্ঠে বলে উঠল, ড্যাড, সামথিং ইজ রং। বুরাক সাহেব লায়লা নিখোঁজ হওয়ার বিষয়ে ভাবছিলেন, কিন্তু এমিরের অস্থির আচরণে সে ভাবনার জায়গা পাচ্ছে না। পাশেই দাঁড়িয়ে থাকা নিকোলাই আর আইদিন, দুজনেই মুখে গাম্ভীর্যের মুখে পড়লেও চোখে স্পষ্ট অস্থিরতার লালচে আগুন। দাঁড়িয়ে থাকা আইদিন অবশেষে একটু থুতনি চুলকে হেসে হেসে কৌতূহল চাপতে না পেরে ধীরে অফিস রুমে ঢুকে বলল, মানে আঙ্কেল, ওরা হঠাৎ দেশে গেল কোনো কারণ ছাড়াই? বুরাক সাহেব চশমা নামিয়ে আইদিনের দিকে তাকিয়ে গলা খাকড়ে দিয়ে ঠান্ডা শুকনো কণ্ঠে বললেন। বুরাক সাহেব আমতা আমতা করে ভেবে দেখে। 3 জনের চোখে মুখে বিস্ময়ের ঝিলিক আর সন্দেহে ভ্রুকুচকে গেল। নিকোলাই মুখ ঘুরিয়ে মাথা নিচু করে বিড়বিড় করে বলল। আইদিন ঘাড় চুলকে তার হালকা ধূসর চুলগুলো আঙুলের ফাঁকে আটকে দিতে দিতে হাসির ভান ধরে বুরাক সাহেবের দিকে তাকিয়ে বলে উঠল, না মানে আঙ্কেল, আর 2 দিন পরে অসুস্থ হলেই হতো না? আমার আন্টির বড় ভাইয়ের। কথাটা শোনা মাত্রই বুরাক সাহেব চিৎকার করে বলে উঠলেন। মাথার তারগুলো কি সব ছিঁড়ে গেছে তোমাদের? বুরাক সাহেবের কথা শেষ হতেই তার ওই ভয়ঙ্কর চোখের দিকে তাকিয়ে আইদিন গলা কাকড়ে দিয়ে নিজের জ্যাকেটের কলার ঠিক করে বলে উঠল। না মানে বলছিলাম আর কি। তখন এমির দরজার পাশ থেকে অফিস রুমের ভিতরে ঢুকেই সোফায় বসতে বসতে আবার বলে উঠল। সামথিং ইজ ভেরি রং, ড্যাড। বুরাক সাহেব গজগজ করতে করতে সেদিকে তাকিয়ে বিড়বিড় করে বলে উঠলেন। স্কাউন্ডাল! নিকোলাই এখনো এদিক ওদিক করে যাচ্ছে। তার বুকের মধ্যে এক ঝড় বয়ে যাচ্ছে। নিকোলাই বলছিল যে সে জারিয়ার সামনে যাবে না, কিন্তু তাকে অনুভব তো করতে পারত এই ম্যানশনের মধ্যেই। মাথার মধ্যে লুকিয়ে থাকা দৃশ্যগুলো তাকে ছিঁড়ে ফেলছে। জারিয়া, সিয়াম, বিয়ে, অদ্ভুত ঠান্ডা ও দহন মেশানো একটা জ্বালা অনুভব করছে। তার মনে হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে চলে যেতে। নিকোলাই আর স্থির দাঁড়িয়ে থাকতে পারল না। টেবিলের দিকে এগিয়ে গিয়ে 2 হাত শক্ত করে টেবিলের উপর রেখে দাঁতের ফাঁক দিয়ে রাগ ঝাড়তে শুরু করলো। সেদিকে তাকিয়ে বুরাক সাহেব ভ্রু উঁচু করে রুদ্র দৃষ্টি দিয়ে বললেন। প্রবলেম কি? নিকোলাই কোনো জবাব দিল না। শব্দগুলো তার বুকেই আটকে গেছে। শুধু চোখ মুখ কুচকে তার বুক ওঠানামা করছে। কিন্তু পাশ থেকে সোফায় বসা এমির দাঁতে দাঁত চেপে বলে উঠল। বিশাল বড় প্রবলেম। আমার বডিতে জামা কাপড়গুলোকে যেমন ভিলেন মনে হয়, তেমন তোমাকে আমার না হওয়া বউয়ের না হওয়া বাচ্চার ভিলেন গ্র্যান্ডপা মনে হচ্ছে। কথাটা শোনা মাত্রই বুরাক সাহেবের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। এই ছেলে সত্যিই ওনাকে একদিন পাগল করে দেবে। আর উনি বুঝতে পারছে ঠিকই ওনার কথা এরা বিশ্বাস করেনি। এরপর গর্জে বলে উঠল। স্কাউন্ডাল! সারা ইস্তানবুল এর মেয়েই তো তন্না হওয়া বউ। এমির এবার ধীরে ধীরে সোফা ছেড়ে উঠল। তারপর তার ঢোলা ট্রাউজারের 2 পকেটে হাত ঢুকিয়ে মুখে দুষ্টুমি আর চোখে জেদ নিয়ে এগিয়ে এলো। এরপর বুরাক সাহেবের কাছে এসে সেই দুষ্টু হাসি টেনে বলল। ভালো হয়ে গেছি তো। আর যার জন্য ভালো হলাম, যাকে নিজের বউ করব ভাবলাম, তাকে তো তুমি মনে হয় তার দেশে পাঠিয়েছো, তাই না ড্যাড? বাক্যটি যেন সোজা বুরাক সাহেবের বুকে ঢুকে গেল। অবাক চোখে রাগ নিয়ে ভেতরে ভেতরে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ল।
উনি ভালো করেই জানেন ওনার দু ছেলের মতিগতি একদিকে ছুটছে। একজন তো এখনো জানেই না, আর একজন মুখের উপরই ঝামা ঘষে দিচ্ছে। বুড়াক সাহেব প্রায় দাঁত চেপে ক্ষোভে বললেন, জাস্ট শাট আপ রাস্কেল। বলে যাচ্ছিস ওই মেয়ে সম্পর্কে তোর বাগ্নি লাগে? এমের ঠোঁটে ব্যঙ্গ হাসি ফুটে উঠল। কোনো ব্লাড রিলেশনই নেই ড্যাড, তাই তুমি আমার না হওয়া বউয়ের ভিলেন শ্বশুর লাগো ড্যাড। পাশ থেকে আইদিনের মাহিয়া চলে যাওয়ায় তার বুকে ফাঁকা লাগলেও এদের কাণ্ড দেখে এতক্ষণ চেষ্টা করেছিল হাসি চেপে রাখতে, কিন্তু ব্যঙ্গের মাত্রা এমন জায়গায় পৌঁছালো যে তারা সহ্য হলো না। ফিক করে হেসে উঠল। এই দৃশ্য দেখে বুড়াক সাহেব চেঁচিয়ে বলে উঠলেন, একটা মেয়ে নিখোঁজ আর তোমরা হাসছো? কথা শেষ হতেই আইদিন সঙ্গে সঙ্গেই সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। নিকোলাই এসবের দিকে ফিরে তাকালো না। সে টেবিল ছেড়ে সরে দাঁড়ালো। তার এসব কিছু সহ্য হচ্ছে না। এমের মাথা ঝাঁকিয়ে তখন বিরক্তির ভঙ্গিতে বাবার দিকে তাকিয়ে বলল, এই মেয়ে শুধু নিখোঁজ কেন, জাহার নামে চলে যাক, তাতেও আমার কিচ্ছু যায় আসে না। বুড়াক সাহেব আবারও গর্জে উঠলেন। এমের, কিন্তু এমির একটু পাত্তা না দিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, ড্যাড, চিৎকার করে লাভ নেই। তুমি ওদের কেন পাঠালে? দ্যাটস টোটালি নট ফেয়ার। আই নো তুমি ব্রোর বিষয় জেনেই কাজটা করেছো। ব্রো জানলে কি করবে ভালো করেই জানো। বুড়াক সাহেবের মুখ ফ্যাকাশে হয়ে উঠল। হতাশা, ক্রোধ আর অসহায়তা একই পথে গেঁথে গেছে। চোখের নিচে ক্লান্তির ছাপও ফুটে উঠল। এরপর তিনি বললেন, তোমাদের দুই ভাই এর মাথা কি সত্যি নষ্ট হয়ে গেছে? এমি ঠোঁট কামড়ে তাচ্ছিলের হাসি দিয়ে বলে উঠল, তোমার মাথা নষ্ট হয়ে গিয়েছিল ড্যাড 25 বছর আগে। তাই তো তোমার ফিউচার বৌমাদের ছোট নারীর সঙ্গে বিয়ে সেরে ফেলেছে। এতে আমাদের কি প্রবলেম? বুড়াক সাহেবের রাগ তীব্র থেকে তীব্র হচ্ছে, কিন্তু এমিরকে কে আটকায়? এরপর এমির অফিস রুম ছেড়ে যেতে যেতে ঠোঁট উল্টে বিদ্রুপ মাখা হাসি দিয়ে বলে উঠল, বাই দ্য ওয়ে, দ্যাট হু কেয়ার্স ড্যাড? যেমন পাঠিয়েছো তেমন নিয়েও আসবো। বুড়াক সাহেবের সহ্যের সীমা হারালেন। দাঁত কিরমির করে উঠে দাঁড়িয়ে মুখ খুলতেই যাচ্ছিলেন। ঠিক তখন আইদিন অফিস রুম থেকে যেতে যেতে আমতা আমতা করে বলে উঠল, আঙ্কেল, নিজের ছেলেদের গুলো তো না হয় বুঝলাম, কিন্তু আমাদের দুজনেরটা কেন পাঠালেন? গিয়ে মানে আমি জানি আপনি নিষ্ঠুর, কিন্তু এত নিষ্ঠুর না, দেখালেও পারতেন। এই কথা বলে আইদিনের এক সেকেন্ডও দাঁড়ালো না, হাওয়ার মতো বেরিয়ে গেল। পেছন থেকে বুড়াক সাহেব আবারও চেঁচাতে যাচ্ছিলেন। তখন নিকোলাই হঠাৎ থেমে গম্ভীর চোখে ফিরে ঠান্ডা গলায় বলে উঠলেন, আমার বউয়ের যদি এদিক ওদিক কিছু হয় আঙ্কেল, আমি নিকোলাই আন্টিকে আপনার সব কেচ্ছা বলে দেব। এ কথা বলে নিকোলাইও চলে গেল। আর অফিস রুমের বাতাসে রইল শুধু রাগ, ব্যঙ্গ, হুমকি আর অসহায় নীরবতা। বুড়াক সাহেব দাঁত কিরমির করে বলে উঠলেন, রাস্কেলের দল সব এইখানে। ম্যানশন থেকে বেরোনোর সঙ্গে সঙ্গেই ভিতরে জমে থাকা অস্বস্তির মেঘটা ছাড়তে এমির, আইদিন আর নিকোলাই গ্লাস হাউসে গিয়ে বসলো। গ্লাস হাউসের ভেতরে তখন আলোর ঝিলিক, কিন্তু নীরবতায় ঘন হয়ে আছে। তারা তিনজনই হুইস্কির বোতল খুলে বসেছে, যেন প্রত্যেকে নিজের নিজের বুকের ভেতরকার অস্থিরতাকে হুইস্কির রং দিয়ে ঠান্ডা করতে চায়। বাইরে ইস্তাম্বুলের বাতাস কাচের জানলায় ধাক্কা দিচ্ছে, আর ভেতরে তিনজন মানুষের মাথার ঝড় বইছে। কিছুক্ষণ নীরবতার পর তিনজন মিলে বোতল খুলল। কর্ক খুলতেই বাতাসে মিশে গেল হালকা অ্যালকোহলের গন্ধ আর তিনটে বুকের ভারী নিঃশ্বাসের শব্দ। এমিরের চোখে বিরক্তি, রাগ, অভিমান আর অদ্ভুত হাসি, যেন হৃদয়টা ফেটে যাচ্ছে। কিন্তু সে মুখে অদ্ভুত অনুভূতি ছড়িয়ে হাসছে। এই অনুভূতি সে আগে কখনো অনুভব করেনি। ঠিক একই রকম অবস্থা আইদিনের। ঠাট্টা মজার মধ্যেও আইদিনের বুকের ভেতরটা ভারী হয়ে উঠছে। কেন যেমন হচ্ছে সে নিজেও ব্যাখ্যা করতে পারে না। আর নিকোলাই আজ এমনভাবে উইস্কি গলায় ঢালছে যেন তার গলা দিয়ে আগুন নামছে, এবং সে নিজে আগুন থেকে পালাতে চায় না। ঢকঢক করে ঠিক তখনই আইদিনের চোখ বড় হয়ে গেল। আগে ওরা পাগলামি দেখেছে, কিন্তু আজকেরটা অন্যরকম। আইদিন হতভম্ব মুখে বলে উঠল, তুই ড্রিঙ্ক করবি? তোর ডিউটি। কথার জবাবে নিকোলাই বোতলটা টেবিলে ঠক করে রেখে দাঁতের ফাঁক দিয়ে রাগ ঝাড়তে ঝাড়তে বলে উঠল, ডিউটি জাহান নামে যা কাজ, আমার কি কষ্ট হয় না? তুই নিজের চরকায় তেল দে। আমার শালিরা আসার পরে একদিনও নিজের রেস্টুরেন্টের মুখ দেখেছিস? আমাকে ডিউটি দেখাচ্ছিস? এই তোর কথা শুনে আমি আমার বউকে ভাব দেখিয়েছি, আর বউ সোজা বাংলাদেশ পাড়ি দিয়েছে। এই,
কি বলেছিলিস একটু দূরে থাকলে কাছে আসবে? এত কাছে এসেছে যে বাংলাদেশ পৌঁছে যাচ্ছে। এইবার আইদিন কোনো জবাব দিল না, কারণ সে নিকোলাইকে বুদ্ধি দিয়েছিল সে যদি একটু দূরে থাকে তাহলে জারিয়া নিজে থেকেই কাছে আসবে। এরপর নিজের গ্লাসটা কয়েক সেকেন্ড রেখে তাকিয়ে যেন মনে মনে আক্ষেপ করলো, গড, আমার এত সুন্দর বুদ্ধি দেওয়ালে যে বন্ধুটাও গেল, সঙ্গে আমারটাও গেল। পাশ থেকে এমির নিঃশ্বাস টেনে নিজের গ্লাসে ঠোঁট ছড়ালো, খানিকটা চুমুক দিয়ে গ্লাসটা শব্দ করে টেবিলে রেখে নিঃস্বরে ভেঙে পড়া পাগলের মতো বলল, আমার কালো পরি তোমার পায়ে লাথি খেতে চায়। তোমার লাথিতে আমি চুমুর স্বাদ পাই। কথাটা শুনে আইদিন আর নিকোলাই দুজনেই একসাথে থেমে ওর দিকে তাকালো। এদিকে তিনজনের কষ্টের শিকড় একদম একই জায়গায় গিয়ে মিলেছে। ওদের ভালোবাসার মানুষগুলো দেশে চলে গেছে। দুপুরের আলো ম্লান হয়ে এসেছে, কিন্তু সারসালামাজ ভিলায় ড্রয়িং রুমে ওই বেলার অস্থিরতা জমে আছে। নায়লা বেগম এখন ঘুমিয়ে আছে। ডক্টর এসে ঘুমের ইঞ্জেকশন দিয়ে গেছে, নইলে আবার প্যানিক অ্যাটাক করতে পারে। বেডের পাশে দাঁড়িয়ে আছে কায়ান, রোশন, কামাল সাহেব আর একটু দূরে ক্রিশ্চিয়ান। এতক্ষণ এই ভিলায় ক্রিশ্চিয়ানও চলে এসেছে। আসলে ক্রিশ্চিয়ানকে এখানে নিকোলাই পাঠিয়েছিল, কারণ সে জানে আজ তার বন্ধু কাম বসের আশেপাশে সে থাকতে পারবে না। কায়ান কামাল সাহেবের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে উঠল, মিস্টার কামাল, হালার কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে জানাবেন, আর টেনশন করবেন না। এই মুহূর্তে কথাটা বলতে পারছি না, কারণ রিজনটা আপনি খুব ভালো করে জানেন। পুরো ফোর্স চারদিকে ছড়ানো আছে, কোনো খবর পেলে আপনাকে জানানো হবে, নিশ্চিন্ত থাকুন। রোশন আর কামাল সাহেবের দিকে তাকানো যাচ্ছে না। চোখে মুখে দুঃখের প্রাচীর তৈরি হচ্ছে, বুক ফেটে যাচ্ছে তাদের। তবুও কায়ানের কথায় কামাল সাহেব মাথা নিচু করে বলে উঠলেন। কামাল সাহেবের মুখ থেকে যেন কোনো শব্দ বেরোচ্ছে না। এরপর রোশন কায়ানের দিকে তাকিয়ে সাহস নিয়ে বলে উঠল, ব্রো, এই একটা কথা মাথায় আসছে না, লায়লা ওখানে কেন গেল? কথাটা শোনা মাত্র কায়ানের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে সত্যিটা কিছুতেই বলতে পারবে না। হৃদয়ের কথা বললে এই সারসালমাজ পরিবার তাকে ছিঁড়ে খাবে। এত কিছুর পরেও এই কথা ভাবতেই কায়ানের বুক কেঁপে উঠল। এরপর কায়ান এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে উঠল, I don't know. She called me and she said she's in danger. একটু থেমে আবার বলে উঠল। কিন্তু আমি যখন ওখানে যাই, কথাটা আর বলতে পারলো না। তার আগেই কায়ানের ফোনে কল ঢুকলো। ফোন রিসিভ করে কানে নিতেই কিছুক্ষণ পর কায়ানের চোখ বড় বড় হয়ে বিস্ময়ে চমকে উঠল। কায়ানের কপাল বেয়ে এই ঠান্ডার আবেশেও ঘাম ঝরে পড়ছে, নিঃশ্বাস ভারী হয়ে উঠছে, চোখে মুখে ভয়। এরপরই ধীমে কণ্ঠে বলে উঠল, ল্যাবে পাঠানোর ব্যবস্থা করো। আর এই কথার আশেপাশে যেন চিন্তা আরো বেশি ভর করলো। রোশন কামাল সাহেবের দিকে তাকাচ্ছে একবার, কামাল সাহেব রোশনের দিকে তাকিয়ে আছে, যেন এই আবার কোনো হৃদয় কাঁপানো খবর আসবে। কান ফোন রাখতেই কামাল সাহেবের দিকে তাকিয়ে থমথমে কণ্ঠে বলে উঠল, মিস্টার কামালকে কিছু অর্গানস পাওয়া গেছে, যেগুলো ল্যাবে পাঠানো হয়েছে। আর কানের কথা আটকে যাচ্ছে, তবু বলে উঠল। ধারণা করা হচ্ছে কথাটা পুরো বলতে পারল না। তার আগেই কামাল সাহেব চিৎকার করে বলে উঠলেন, না না না, এ হতে পারে না, আমার প্রিন্সেস। কান রোশানের দিকে তাকিয়ে ইশারায় ওনাকে সামলাতে বললেন। রোশান চোখে ভেজা অবস্থায় গিয়ে আঁকড়ে ধরলো কামাল সাহেবকে। এরপর কায়ান ভারী নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বলে উঠল, আমি এখন যেতে হবে, আর কোনো আপডেট আসলে সব আপডেট দেওয়া হবে। রোশান মাথা নাড়ালো। এরপর কায়ান পায়ের ঝড় তুলে বেরিয়ে যেতে লাগলো। পেছনে পেছনে হাতে আইপ্যাড নিয়ে ক্রিশ্চিয়ানও পা বাড়ালো। কায়ানের বুক ওঠানামা করছে। বাইরের গেস্টরা তার দিকে তাকিয়ে আছে, কিন্তু সে সোজা ওই শোকাহত পরিবেশ থেকে হাঁটতে হাঁটতে বেরিয়ে গেল। ক্রিশ্চিয়ান পা বাড়িয়ে গাড়ির দরজা খুলে দিল। কায়ান গিয়ে বসলো প্যাসেঞ্জার সিটে, আর ক্রিশ্চিয়ান ড্রাইভার সিটে। এরপর কায়ান নিজের ফোনে কিছু টাইপ করতে করতে ক্রিশ্চিয়ানের উদ্দেশ্যে বলে উঠল, এগুলি বলেছিলাম ডিটেলস পেয়ে যাব। কোথায় সে ডিটেলস? কথাটা শুনতেই ক্রিশ্চিয়ান তার পাশে রাখা আইপ্যাডটায় কিছু ওপেন করে কায়ানের হাতে ধরিয়ে দিয়ে বলে উঠল, এই যে স্যার ডিটেলস। আইপ্যাড হাতে নিয়ে নামটা দেখতেই কায়ানের চোখের পাতা আটকে গেল। জল শক্ত হয়ে এলো, আর কায়ানের রক্ত যেন আসলেই জল হয়ে হিমের মতো জমে গেল। বুকের ভেতরটা চাপা হতে শুরু করলো। নামটা আর কারো নয়, বরং ছিল কায়ানের সব থেকে বড় রাইভালের। মার্কো রোমানি।
কায়নের বুকের ভেতর তখন যেন কালো ঝড় বয়ে যাচ্ছে। রাগ, ব্যথা, অপমান আর অদ্ভুত এক কষ্ট মিলেমিশে এমন এক ঘূর্ণিঝড় তৈরি করেছে যা মানুষকে শান্ত থাকতে দেয় না, বরং ধ্বংস করে দেয়। তার দম ভারী হয়ে উঠছে, চোয়াল শক্ত হয়ে আছে, চোখে আগুনও দপদপ করছে। হঠাৎ তার ঠোঁটের কোণে বিকৃত এক হাসি ফুটে উঠল, উগ্র, বিদ্রুপে ভরা, শিকারীর হাসি। তারপর দাঁত বের করে সেই হাহাকারী গর্জন। মার্কো রোমানি, ইউ ফেক বাস্টার্ড। শব্দগুলো যেন ছুরি হয়ে গাড়ির ভেতর ছড়িয়ে পড়ল। এরপর সে দাঁতে দাঁত চেপে খুব ঠান্ডা ভয়ঙ্কর আদেশে বলে উঠল, ক্রিশ্চিয়ান, এই মুহূর্তে মেনশনে গাড়ি ঘোরাও। ক্রিশ্চিয়ান এক সেকেন্ডও সময় নষ্ট করল না, ওকে স্যার। বলে গাড়ি পাহাড়ি রাস্তা ধরে নামতে লাগলো। টায়ারের শব্দ, ইঞ্জিনের গর্জন, কায়নের নিঃশ্বাস, সব যেন ঝড় তুলছে। দুপুর গড়ানোর সাথে সাথে ম্যানশন সামনে দেখা গেল। এক মুহূর্ত দেরি করল না। গাড়ি থামা মাত্র কায়ান দরজা খুলে ঝড়ের মতো নেমে গেল। ঝড়ের গতিতে ম্যানশনের দিকে পা বাড়িয়ে দিল। কায়ান ভেতরে পা রাখতেই সবাই থমকে গেল। কায়ানের চোখে মুখে রাগ স্পষ্ট। ড্রয়িং রুম ভরা লোকজন। গেস্টদের দিকে তাকিয়ে গর্জে উঠল। অ্যালেক্স। এই কণ্ঠ ড্রয়িং রুমে বাজতেই সঙ্গে সঙ্গে অ্যালেক্স ছুটে এসে মাথা নামিয়ে বলে উঠল, ইয়েস স্যার। কায়ান আদেশের সুরে হুঙ্কার দিয়ে বলে উঠল, আমার মেনশনে কি কোনো বিয়ে লেগেছে? আমার মেনশন যেন 10 মিনিটে খালি হয়ে যায়। কায়ান পুরো ড্রয়িং রুমে আরেকবার চোখ বুলিয়ে নিল, কিন্তু কোথাও রিদিয়াকে দেখল না। এরপর পা বাড়িয়ে দিল সিঁড়ির দিকে। কায়ানের এই রূপ দেখে সবাই কেঁপে উঠল। নিশাত বেগম কান্না ভেজা মুখ নিয়ে এগিয়ে এসে বলে উঠলেন, জানিম, তোর এই অবস্থা কেন? এইভাবে কি করছিস? কায়ান সেদিকে না তাকিয়ে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে গম্ভীর কণ্ঠ নিয়ে বলে উঠল, তোমার ছেলের হৃদয়ের টুকরো হয়েছে মাম্মা। সে নির্মম আঘাতকারী কে করছে। নিশাত বেগমের বুক কেঁপে উঠল। এসব কি বলছে এই ছেলে? কায়ান ঝড়ের বেগে সিঁড়িতে উঠে করিডোর পার করতে লাগলো। জুতোর শব্দ করিডোরের দেয়ালে বারবার প্রতিধ্বনিত হলো, আর সেই শব্দেই যেন ম্যানশন নিজের ভয়ে কাঁপতে লাগলো। রিদিয়ার রুমের সামনে এসে কায়ান দাঁড়িয়ে পড়ল। এরপর ভারী নিঃশ্বাস ফেলল। নিঃশ্বাসের ভেতর রাগ, অপমান আর অদ্ভুত একটা অধিকার বোধ। তারপর ঠান্ডা স্বরে নিজের মনেই বলল, তোর সময় শেষ মিস রিদিয়া। কাল থেকে তোকে যে অবকাশ দিয়েছিলাম সেটাই ছিল তোর জাহান্নামের আগে শেষ আনন্দের মুহূর্ত। এই বলে দরজা ধাক্কা দিয়ে খুলতে যাবে, কিন্তু দরজা একটু হাত লাগতেই আপনা আপনি খুলে গেল। কায়ানের ভ্রু কুঁচকে গেল। ঘরের মধ্যে পা রাখা মাত্রই কেমন যেন শূন্যতায় ভরে গেল, কেমন যেন ফাঁকা হয়ে গেল সবকিছু। কায়ান চিৎকার করে বলে উঠল, রিদিয়া রবিনা শেখ, কাম ইন ফ্রন্ট অফ মি রাইট নাও। কিন্তু কেউ আসলো না। কোথায় গেল এই মেয়ে? তার রাগের তীব্রতা বেড়েই চলেছে। সে ভালো করেই জানে গতকাল রাতে রিদিয়া ম্যানশন এসেছে। আবারও চিৎকার করে উঠল, রিদিয়া রবিনা শেখ। কেউ সাড়া দিল না। কপালের শিরা উপশিরা জেগে উঠছে, মাথার শিরা উপশিরা সব বেরিয়ে এসেছে। নিঃশ্বাস উপরে নিচে ধাক্কা খাচ্ছে। ঘরের টেবিলে এক লাথি মারল। মুহূর্তেই কাচের টেবিল ঘুরিয়ে গেল। আবারও চিৎকার করে উঠল, রিদিয়ার বাচ্চা। কিন্তু তার এই চিৎকারে পুরো ম্যানশন ঠিক কেঁপে উঠল। সে চিৎকার শুনে নিশাত বেগম উপরে ছুটে এলেন। ওনার হাত পা কাঁপছে। পেছনে পেছনে ছুটে এলো খুশবু আর কায়ানের পার্সোনাল স্টাফ অ্যালেক্স। কায়ানের এরকম অবস্থা দেখে নিশাত বেগম কাঁপতে কাঁপতে বলে উঠলেন, ওরা নেই। কথাটা শুনে কায়ান ভ্রু উঁচু করে হাত ঝাঁকাতে ঝাঁকাতে মাথা কাত করে বলে উঠল, নেই মানে? নিশাত বেগমের মুখে শব্দই বের হলো না। খুশবু হাতের আঙুল কাঁপছে, গলা শুকিয়ে আসছে, তবুও সাহস নিয়ে ঢোক গিলে বলে উঠল, ব্রো, ওরা দেশে ফিরে গেছে। কথাটা শোনা মাত্রই এক মুহূর্তে থমকালো কায়ান। তারপর তার ঠোঁটে ধীরে ধীরে ভয়ঙ্কর হাসি ফুটে উঠল। সেই হাসি ছিল এমন যেন কারো মৃত্যু ঘোষণা শুনে শিকারী হাসছে। সেই হাসিতে নিশাত বেগম, খুশবু, অ্যালেক্স কেঁপে উঠল। পরের মুহূর্তে হাসি থেমে গেল। কায়ানের মুখের রূপ বদলে নীলাভ অগ্নিদৃষ্টি বেরিয়ে এলো। দাঁতের ফাঁক দিয়ে ক্রোধ ঝরে পড়ল। ডু আই লুক লাইক আই এম হিয়ার ফর আ জোক? একটু থেমে চোখ মুখ কুচকে চুল টেনে গর্জে বলে উঠল, আমার সামনে এই মুহূর্তে ওই মেয়েকে এনে দাও, রাইট নাও। ধরনের এই বসফরাস নদীর নীরব জলতরঙ্গের রেখাগুলো আজ যেন কোনো অচেনা বাক্য, অদৃশ্য শব্দ সমষ্টি নিজের বুকের মধ্যে বয়ে নিয়ে যাচ্ছে।
বহুদিনের এই চেনা ঢেউগুলো আজ হঠাৎই অপরিচিত হয়ে উঠছে নিঃশব্দে। রূপ বদলে ফেলছে এই শহরের দৃশ্যপট। শীতের হালকা কিন্তু গভীর আবেশে এই শহরের গাছপালার পাতাগুলো ঝরতে শুরু করেছে। আর সেই ঝরা পাতার মতোই ধীরে ধীরে ঝরে পড়ছে কিছু মানুষের আবেগ, কিছু মানুষের নিঃশব্দ কাতরতা, বেদনায় দগ্ধ গোপন আকুলতা। রক্ত মাংসে নির্মিত মানুষের অনুভূতির কোনো সংজ্ঞা নেই। নামহীন সেই অনুভূতির নিঃশব্দ খেলায় জ্বলে ওঠে প্রতিদিন হাজারো মন। নিভে যায় সহস্র প্রত্যাশা, আর জন্ম নেয় লক্ষ অসংলগ্ন আতঙ্ক, অনিশ্চয়তা আর বিধ্বংসী আকাঙ্ক্ষা। এই অনুভূতির মায়াজালে আজ নিষ্ঠুর বিধ্বংসী হয়ে দাঁড়িয়ে আছে কায়ান দেমের আর্সলান। তার উপস্থিতির আভায় কেঁপে উঠছে পুরো আর্সলান ম্যানশন। আবরণহীন রাগের দহন তার চোখে কাচের টুকরোর মতো খচখচ করছে। তার সামনে নিঃশব্দ আতঙ্কে দাঁড়িয়ে আছে নিশাদ বেগম, খুশবু আর অ্যালেক্স। কোনো শব্দ উচ্চারণের করার সাহস কারো নেই, শুধু শ্বাসের ভারী আওয়াজ আর নিঃশব্দ কম্পনের তরঙ্গ। এমন সময় কায়ানের অধর কাঁপানো কণ্ঠে গর্জনের মতো বেরিয়ে এলো, মাম্মা, ও কোথায়?